আজকে আমরা আলোচনা করব আলনা ও কাঠের সিন্দুক। আজ আমরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী আলনা ও কাঠের সিন্দুক নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আলনা ও কাঠের সিন্দুক এক অদৃশ্য সাম্রাজ্যের ইতিকথা। শুরুটা হোক একটি শিহরণ জাগানিয়া প্রশ্ন দিয়ে। কল্পনা করুন, একটি পুরনো পরিত্যক্ত রাজবাড়ির ধুলোবালি মাখা অন্ধকার কোণে পড়ে আছে প্রকাণ্ড এক কাঠের সিন্দুক। সেটির ওপর হাত রাখতেই যদি শুনতে পান কয়েকশো বছর আগের কোনো এক রাজকন্যার কান্নার শব্দ, কিংবা কোনো যোদ্ধার তরবারির ঝনঝনানি, আর তার পাশেই দাঁড়িয়ে থাকা জীর্ণ এক কাঠের আলনা, যার খোদাই করা কারুকাজে লুকিয়ে আছে এমন এক মানচিত্র যা আপনাকে নিয়ে যেতে পারে হারানো কোনো গুপ্তধনের ঠিকানায়। বাঙালি বাড়িতে আলনা আর সিন্দুক কেবল আসবাব ছিল না, এগুলো ছিল আস্ত একটা সিন্দুক ভর্তি গোপন ইতিহাস আর আলনায় ঝোলানো আভিজাত্যের নীরব সাক্ষী। বাঙালির অন্দরমহলে সিন্দুক ছিল বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। আজ আমরা যে ব্যাংক বা লকারের কথা ভাবি, কয়েকশো বছর আগে সেই নিরাপত্তার একমাত্র নাম ছিল সেগুন বা শাল কাঠের তৈরি বিশালাকার সিন্দুক। এই সিন্দুকগুলো সাধারণ কোনো বাক্স ছিল না। বাংলার দক্ষ কারিগররা যখন এই সিন্দুক তৈরি করতেন, তখন তারা কেবল কাঠ কাটতেন না, তারা যেন একটা সময়কে বন্দি করতেন। সিন্দুকের চার কোণে পিতলের বড় বড় কবজা, আর মাঝখানে এক বিশাল তালা। বলা হয় সেই তালার চাবি থাকত বাড়ির বড় গিন্নির আঁচলে বাঁধা। সেই আঁচলের শব্দ আর সিন্দুক খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছিল কোনো এক রহস্যময় জগতের দরজা খুলে যাওয়ার মতো। সিন্দুকের ভেতরে থাকত স্তরে স্তরে সাজানো ইতিহাস। একদম নিচে থাকত দলিল দস্তাবেজ, তার ওপর সোনার মোহর বা গয়না, আর সবার ওপর সুগন্ধি মাখা নতুন কোরা কাপড়। এই সিন্দুকগুলো ছিল এক একটি পরিবারের ভাগ্যবিধাতা। যুদ্ধের সময় যখন আক্রমণকারীরা আসত, তখন পুরুষরা ঢাল তলোয়ার নিত হাতে, আর মহিলারা তাদের সর্বস্ব সিন্দুকে ভরে সেই সিন্দুকটি মাটির নিচে বা পুকুরের অতল তলে লুকিয়ে ফেলার চেষ্টা করত। আজও বাংলার কত পুকুরের তলায় এমন কত শত সিন্দুক সোনার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে আছে, তার হিসাব কারোরই জানা নেই। সিন্দুক যদি হতো গাম্ভীর্যের প্রতীক, তবে আলনা ছিল শৌখিনতা আর আভিজাত্যের প্রদর্শন। বাংলার প্রাচীন জমিদার বাড়ি বা বনেদি পরিবারগুলোতে আলনা ছিল শিল্পের এক চূড়া। এখনকার মতো আধুনিক হ্যাঙ্গার বা আলমারি তখন ছিল না। কাঠের তৈরি সেই আলনাগুলোতে থাকত সূক্ষ্ম নকশা, কখনো লতাপাতা, কখনো ময়ূরের পেখম, আবার কখনো রাজকীয় দুর্গের আদল। আলনায় ঝোলানো থাকত মসলিনের শাড়ি, জামদানি, আর পুরুষদের ধুতি ও উত্তরীয়। বলা হয় আলনা দেখে বোঝা যেত সেই বাড়ির মানুষের রুচি কেমন। যার আলনা যত বেশি কারুকাজ করা, সে তত বেশি সংস্কৃতিমনা। শীতের সকালে যখন রোদের আলো সেই কাঠের আলনার নকশার ওপর পড়ত, তখন মনে হতো কাঠগুলো যেন কথা বলতে চাইছে। আলনা কেবল কাপড় রাখার জায়গা ছিল না, এটি ছিল বাড়ির অন্দরমহলের সৌন্দর্য এবং শৃঙ্খলা বজায় রাখার এক অবিচ্ছেদ্য অংশ। বাংলার সূত্রধর বা ছুতোর সম্প্রদায় এই আসবাবগুলো তৈরির সময় এক বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করত। সিন্দুকগুলো এমনভাবে তৈরি করা হতো যেন কোনো চোরা কুঠুরি থাকে। একটি গোপন বোতাম টিপলে বা বিশেষ এক জায়গায় চাপ দিলে সিন্দুকের ভেতরে আরও একটি ছোট সিন্দুক বেরিয়ে আসত। এটি ছিল তৎকালীন প্রকৌশল বিদ্যার এক আশ্চর্য নিদর্শন। এই গোপন কুঠুরিতেই রাখা হতো পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ, হয়তো কোনো গোপন চিঠি বা কোনো প্রাচীন পুঁথি। আবার আলনা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হতো খাঁজ কাটা পদ্ধতি। কোনো লোহা বা পেরেক ছাড়াই একটি কাঠের সাথে আরেকটি কাঠ এমনভাবে জুড়ে দেওয়া হতো যে কয়েকশো বছরেও তা নড়বড় করত না। এই যে পেরেক মুক্ত আসবাব তৈরির কৌশল, এটিই ছিল বাঙালির কারিগরি সক্ষমতার অনন্য পরিচয়। কাঠের গায়ে খোদাই করা হতো বিভিন্ন দেবদেবী, পৌরাণিক কাহিনী অথবা প্রকৃতির দৃশ্য। প্রতিটি আসবাব ছিল এক একটি চিত্রপটের মতো। বাংলার ১২ মাসে ১৩ পার্বণে সিন্দুকের ঢাকনা খোলা হতো উৎসবের বার্তা নিয়ে। ঈদের নতুন পোশাক কিংবা দুর্গাপূজার কোড়া ধুতি সবই বের হতো সিন্দুকের অন্ধকার চিরা আলো থেকে।
আবার নতুন বউ যখন শ্বশুরবাড়িতে আসত তখন তার বাপের বাড়ি থেকে দেওয়া আসবাবপত্রের মধ্যে প্রধান থাকত একটি অলংকৃত সিন্দুক আর একটি মেহগনি কাঠের আলনা। এটি ছিল সেই মেয়ের নতুন জীবনে টিকে থাকার এক টুকরো নিজস্ব জগৎ। যৌতুক প্রথা হিসেবে নয়, বরং স্নেহের উপহার হিসেবে দেওয়া এই সিন্দুকের ভেতরে মা তার মেয়ের জন্য ভরে দিতেন এক টুকরো মায়া, কিছু স্মৃতি আর আগামীর নিশ্চয়তা। সেই মেয়েটি যখন নতুন বাড়িতে একাকী বোধ করত, তখন এই সিন্দুক আর আলনাই তাকে নিজের ফেলে আসা ভিটের কথা মনে করিয়ে দিত। সময়ের আবর্তে আধুনিকতা আমাদের জীবনে ঢুকে পড়েছে। সিন্দুকের জায়গা নিয়েছে স্টিলের আলমারি, আর আলনার জায়গা নিয়েছে ড্রেসিং টেবিল বা ক্লজেট। কিন্তু সেই কাঠের সোঁধা গন্ধ, সেই মেহগনি বা সেগুনের রাজকীয় আভিজাত্য কি আধুনিক লকারে পাওয়া যায়? আজকের দিনে যারা পুরনো সিন্দুক বা আলনা সংগ্রহ করেন, তারা আসলে কাঠ কেনেন না, তারা কেনেন কয়েকশো বছরের পুরনো এক একটি অভিজ্ঞতা। বাংলার মেঠো পথ ধরে হেঁটে গেলে আজও হয়তো কোনো জীর্ণ জমিদার বাড়ির ধ্বংসাবশেষে আপনি দেখতে পাবেন সেই নিঃসঙ্গ আলনাটি দাঁড়িয়ে আছে, যার গায়ের পালিশ চটে গেছে ঠিকই, কিন্তু আভিজাত্য কমেনি। আজও হয়তো কোনো প্রাচীন সিন্দুকের ভেতর আটকে আছে কোনো না বলা ভালোবাসার চিঠি, অথবা কোনো হারিয়ে যাওয়া রাজবংশীর শীষ মোহর।